2019 সালে যখন কেউ জিজ্ঞেস করতো যে জিপিউর দাম কমবে কবে, বলতাম ভাই 2020 সালে। 2020-এ জিজ্ঞেস করলে বলতাম 2021-এ। 2021-এর ডিসেম্বরে এসেও দেখা গেল যে 2023 সালের আগে জিপিউর দাম কমার তেমন কোনো সম্ভাবনা নাই। কি আর করা যাবে, কম্পিউটার বিল তো এত বছর বন্ধ করে রাখার কোনো উপায় নেই। 2021 সালে এসে বলতে গেলে আমরা আমাদের চ্যানেলে খুব বেশি পিসি বিল গাইড দিতে পারিনি। এর একটা বড় রিজন হচ্ছে যে কম্পিউটার মার্কেটের প্রোডাক্টগুলোর প্রাইস একদমই এলোমেলো। এখন এই ডিসেম্বরে এসে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস একটু স্টেবল হয়েছে, কিন্তু জিপিউর দাম এখনও ধরাছোঁয়ার বাইরে। ক্যাজুয়াল গেমিং আর ডে টু ডে কাজের জন্য আমরা আজকে যে বিলটা করতে যাচ্ছি তার বাজেট হচ্ছে 45K। বিল্ডের জন্য দরকারি কম্পোনেন্টগুলো প্রোভাইড করেছে টেকল্যান্ড বাংলাদেশ, ধন্যবাদ তাদেরকে। তো চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। এটা কোড ইউনিভার্স। We work for PC Builder Bangladesh and we are from Multiverse. একটা পিসি বিল্ড করতে যেসব কম্পোনেন্ট দরকার হয় তাদের মধ্যে জিপিইউ সবসময় একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো জিপিইউ কেউ কেউ কিনে থাকেন গেমিংয়ের জন্য, কেউ কেউ প্রফেশনাল কাজের জন্য। আবার কিছু কিছু ইউজার আছেন তারা যে মাপের গেমিং করেন বা টুকটাক কাজ করেন তার জন্য আলাদা জিপিইউ দরকার নেই। এদের কথা চিন্তা করে প্রসেসর কোম্পানিগুলো আইজিপিইউ সহ এক ধরনের প্রসেসর লঞ্চ করে। আমরা ইন্টেলের ক্ষেত্রে দেখেছি আইজিপিইউ সহ প্রসেসর লাইন আপ, এবং এএমডির ক্ষেত্রে দেখেছি আমরা এপিইউ সিরিজগুলো। এএমডি রাইজেন সিরিজ পপুলার হওয়ার পেছনে এপিইউ লাইন আপের একটা বড় ভূমিকা রয়েছে। আমরা এর আগে 2200G, 2400G, 3200G, 3400G এই সবগুলো দিয়ে পিসি বিল্ড করেছি। এই এপিইউ বেসড বিল্ডগুলো যারা বাজেট বিল্ডার আছেন তাদের বেশ কাজে লেগেছে, এবং আমরা দেখেছি যে মার্কেটে এই 2200G, 3400G এই ধরনের এপিইউগুলো দিয়ে হাজার হাজার পিসি বিল্ড হচ্ছে। এমনকি এক পর্যায়ে আমরা এমনটাও দেখেছি যাদের বাজেট 70-80 এমনকি 1 লাখ টাকা, তাদেরকেও অনেক ব্যবসায়ী এই এপিইউগুলো ধরিয়ে দিয়েছেন। এখন যদি ব্যাপারটা এমন হয় আপনার গেমিং বা আপনার প্রফেশনাল কাজের জন্য একটা গ্রাফিক্স কার্ড লাগবেই, সেক্ষেত্রে এই এপিইউ বেসড বিলগুলো আপনার জন্য অ্যাভয়েড করাই বেটার হবে। তো আজকে আমরা যে বিলটা করতে যাচ্ছি এটা আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 5600G। এটা একটা এপিইউ, এটার সাথে দেওয়া আছে Vega 7 iGPU। প্রসেসরটার দাম বাংলাদেশে 24,300 টাকা। এটা ডিসেম্বর মাসে একটা স্পেশাল অফারে চলছে। কিছুদিন আগেও এটার দাম ছিল 25-26 হাজারের মতো, এবং প্রবাবলি ডিসেম্বরের পর আবার এটার দাম ওই একই জায়গায় ফেরত যেতে পারে। একটা ব্যাপার খুব দুঃখজনক যে বাংলাদেশে AMD Ryzen সিপিউর পপুলারিটি যতই বাড়ছে এর প্রাইস ততই এলোমেলো হয়ে যাচ্ছে। এই প্রসেসরটার দাম এখন এই মুহূর্তে অ্যামাজনে সার্চ করলে আপনি দেখবেন $260। এই $260 প্রসেসরটার দাম বাংলাদেশে 24,300 টাকা, যেটা ওখানে কনভার্ট করলে দাঁড়ায় 22,000 টাকার আশেপাশে। তো ব্যাপারটা একটু অদ্ভুত যে বাংলাদেশে কেন এমডি প্রসেসরের দাম বাইরের থেকে বেশি হবে। কেন বেশি বললাম এটা আপনি আরও পরিষ্কার বুঝতে পারবেন যদি আমরা এই বাজেট রেঞ্জে এমডির কাউন্টার পার্ট ইন্টেলের যেটা রয়েছে 11500 দিকে তাকাই। 11500 প্রাইস আমরা নিউয়েকে চেক করে দেখলাম $315। সেই $315 সিপিউটা বাংলাদেশে বিক্রি হচ্ছে 19,000 টাকায়। এখন ইন্টেল বাংলাদেশে অফিসিয়ালি আসে, এই কারণে অনেকে বলতে পারেন যে এটার দাম কম। সেক্ষেত্রে বলতে গেলে এমডিও যে আনঅফিসিয়ালি আসছে খুব এমন কিন্তু না।
এমডিও কিন্তু অফিসিয়াল চ্যানেল আসে বলেই অ্যাটলিস্ট তাদের ইম্পোর্টার ইউসিসি ক্লেম করে। আমার এক্সপেকটেশন থাকবে যে বাইরের যে প্রাইস এবং বাংলাদেশের প্রাইস এটার ভিতরে একটা সামঞ্জস্য নিয়ে আসবেন। এর জন্য যদি আপনাদের এমডির সাথে কথা বলতে হয় সেটা বলবেন। যদি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হয়ে আপনারা একটা প্রাইসের সামঞ্জস্য নাই আনতে পারেন তাহলে আমরা এর সুবিধা কী করে পাবো? তো যা বলছিলাম, এই বাজেট রেঞ্জে 5600G এর অল্টারনেটিভ হতে পারে ইন্টেলের i5 11500। এই দুইটা প্রসেসরই আপনি আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনি ডিসপ্লে আউটপুট পাবেন, কারণ এই দুটোর মধ্যেই ইন্টিগ্রেটেড জিপিইউ দেওয়া আছে। 5600Gতে দেওয়া আছে Vega 7 আর ইন্টেল 11500-এ দেওয়া আছে USD 730। কিন্তু আউট অফ দ্য বক্স Vega 7 iGPUর পারফরমেন্স USD 730 থেকে প্রায় 10-15% বেশি পাওয়া যাবে। আবার অন্য একটা সিনারিও যদি আপনি চিন্তা করেন যে আপনি পরবর্তীতে একটা জিপিইউ অ্যাড করবেন, তখন কিন্তু হিসাব নিকাশ পাল্টে যাবে। আপনি একটা 11500-এর সাথে একটা জিপিইউ পেয়ার আপ করলে তখন আবার 5600G থেকে 11500 ওই জিপিইউটার বেশি পটেনশিয়াল ব্যবহার করতে পারবে, তখন আপনি বেশি এফপিএস পাবেন। সো আমার পরামর্শ থাকবে যে যদি আপনি একটা জিপিইউ পরবর্তীতে অ্যাড করতেই চান এবং আপনার এখন একটা বিল্ড করাই দরকার জিপিইউ ছাড়া, সেক্ষেত্রে আপনার 11500 চয়েস করাটা বেটার হবে। বিশেষ করে এই দুইটা সিস্টেমের মাদারবোর্ড আর প্রসেসরের কম্বোর প্রাইস যদি আমরা আরেকটু খেয়াল করে দেখি তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। একটা 5600G এর সাথে আপনার একটা মিনিমাম A520 বোর্ড বা একটা B450 বোর্ড অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এটার দাম ধরেন এখন 24,000, এর সাথে যদি আরও 8,000 টাকা পার অ্যাড হয় তাহলে টোটাল দাম হয় 32,000 টাকার মতো। আর একটা 11500 দাম হচ্ছে 19,000, সেটার সাথে যদি আপনি একটা মিনিমাম 560 বোর্ডও অ্যাড করেন 10,000 টাকা, আপনার কিন্তু 29,000 টাকায় হয়ে যাচ্ছে। তার মানে ওটা একটা বেটার ডিল। সুতরাং যদি জিপিইউ আপনার পরবর্তী অ্যাড করার প্ল্যান থেকেই থাকে তাহলে আপনার 11500 দিয়ে বিল নেওয়াটাই বেটার হবে। এনিওয়ে, আমাদের আজকের বিলের প্রসেসর হচ্ছে Ryzen 5600G। এর সাথে বোর্ড হিসেবে আমরা চয়েস করেছি MSI A520A Pro মাদারবোর্ডটা। এই বোর্ডটার দাম হচ্ছে 6,300 টাকা। এখন আপনার বাজেট যদি আরেকটু লিমিটেড হয় আপনি সেক্ষেত্রে A320 বোর্ড নিতে পারেন। A320 বোর্ড নিলে পরে আপনাকে বায়োস আপডেট করে নিতে হবে। আবার আপনি চাইলে একটা B450 বোর্ডও নিতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার Vega 7 জিপিইউটাকে ওভারক্লক করতে পারবেন। আবার আপনি চাইলে আরেকটু বাজেট বাড়িয়ে B550 বোর্ডও নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে Vega 7 ওভারক্লক করার মতো খুব বেশি ইউজার নাই। যদি কেউ Vega 7 ওভারক্লক করতে খুবই ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনি একটা B450 বা B550 নিতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট। তবে তাতে যে 3-4 FPS বাড়তি পাবেন সেটা অনেকের কাছে ওয়ার্দি নাও মনে হতে পারে। এমডি প্রসেসরের জন্য বানানো বোর্ডগুলোতে কোনো পিন থাকে না, পিন থাকে প্রসেসরে। এজন্য যখন প্রসেসর আনবক্স করবেন এবং বোর্ডে ইনস্টল করবেন খেয়াল রাখবেন যাতে এই পিন কোনোভাবে বাঁকা না হয়ে যায়। পিন বাঁকা হয়ে গেল তো আপনার প্রসেসর শেষ, এবং এই প্রসেসরে আপনি কোনো ওয়ারেন্টিও পাবেন না। Ryzen 5 5600Gর বক্সের সাথে এমডির নিজস্ব স্টেলথ কুলার আসে। এই কুলারটা দিয়ে 5600Gর টেম্পারেচার মোটামুটি ভালোই কন্ট্রোল হয়। সেই হিসাবে বলতে গেলে একটা এক্সট্রা কুলারের কোনো দরকারই নেই। তো এই বিল্ডে আমরা অ্যাস্থেটিক লুকটা একটু বেটার করার জন্য, যাতে আমাদের ক্যামেরা একটু দেখতে ভালো দেখায় আর থাম্বনেইলটা একটু সুন্দর আসে, এজন্য একটা এক্সট্রা কুলার ব্যবহার করেছি। কুলারটা হচ্ছে রেড ড্রাগন এফেক্ট সিপিইউ কুলার। এটার মধ্যে খুব অদ্ভুত রংধনু টাইপের একটা লাইটিং দেয়া আছে। তো এই কুলারটা পুরোই অপশনাল, এর কোনো দরকার নাই। আপনার যদি খুব দরকার হয় যে একটা এক্সট্রা কুলার আপনি লাগাবেনই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 1500-র মধ্যে বা অ্যাটলিস্ট 2000-এর নিচে একটা এয়ার কুলার নিতে পারেন। এই কুলারটার দাম হচ্ছে 2450 টাকা, যেটা পুরোপুরি এক্সট্রা। এজন্য এই কুলারের দামটা আমরা টোটাল বাজেটের ভেতরে অ্যাড করছি না। তো এই দামের কুলারগুলো যা হয় আর কি, একটু কমপ্লিকেটেড ইনস্টল করা, ব্র্যাকেটগুলো একটু দেখে নেবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন কুলারটা ইনস্টল করবেন ফ্যানের যে কানেক্টরটা আছে এটা কুলারের হিট পাইপের উপর থেকে গেলে বা কোনো রকম টাচ লাগলে উইথ টাইম টেম্পারেচারে কেবলটা নষ্ট হয়ে যেতে পারে ইনকেস। তাই একটু রাউটিং করার সময় খেয়াল করে রাউটিং করতে হবে। মনে রাখবেন প্রসেসর ছোট হোক আর বড় হোক, থার্মাল পেস্ট কিন্তু একটি ফোঁটাই যথেষ্ট। আজকের বিল্ডে র্যাম হিসেবে ব্যবহার হচ্ছে, আপনারা ঠিক ধরেছেন, আমাদের জাতীয় র্যাম
ভেঞ্জেন্স LPX DDR4 3200 মেগাহার্জের 8GB দুইটা কিট। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা দুইটা কিট বেছে নিয়েছি, দ্যাট মিনস ডুয়াল চ্যানেল মেমোরি অ্যাক্সেস আমরা নিতে পারছি। স্পেশালি AMD APU বেসড বিলগুলোতে এই ডুয়াল চ্যানেল মেমোরি খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ Vega 7 iGPU এই মেমোরি থেকে প্রায় 2 GB নিজে ইউজ করে। আবার এই র্যামগুলোর দাম হচ্ছে মাত্র 3300 টাকা করে এক একটা কিট, তাই এখানে যদি আপনি বাজেট কাট করতে চান তাহলে সেটার জন্য আপনাকে বেশ ভালো পরিমাণে পারফরমেন্স পেনাল্টি দিতে হতে পারে। তো দুইটা 8GB 3200 র্যাম বাবদ আমাদের খরচ হচ্ছে 3300 টাকা, যদিও এটাও এখন একটা অফারে চলছে, কিন্তু নর্মালি এই র্যামগুলো 3500 টাকার আশেপাশেই পাওয়া যায়। আজকের বিল্ডে কেস হিসেবে আমরা ব্যবহার করছি VT-B701 MATX কেস। এই কেসটার দাম হচ্ছে 2450 টাকা। 2500 টাকার মধ্যে এই কেসটা আমার কাছে চমৎকার একটা অপশন মনে হয়েছে। এর ভেতরে আবার 3টা RGB ফ্যান দেওয়া আছে, তবে এই RGB কে সেই RGBর সাথে মেলাবেন না। এই RGB হচ্ছে রংধনু RGB, অর্থাৎ একই সাথে আপনি 7টি রং দেখতে পাবেন। আপনি চাইলে এটাকে আলাদা আলাদা কালার কন্ট্রোল করতে পারবেন না। এনিওয়ে 2450 টাকার মধ্যে যে আপনি 3টা ফ্যান পাচ্ছেন এটাই বেশি। যদি আপনার অনেক টাকা থেকে থাকে আর আপনার লাইট কন্ট্রোল করা খুব বেশি জরুরি হয়, আপনি এক্সট্রা ফ্যান কিনে নিতে পারেন। এই কেসটার ফ্রন্ট প্যানেল প্রায় 75% মেশ এবং মেশের ভেতরে একটা ডাস্ট ফিল্টার আছে। সামনের দুটো ফ্যান দিয়ে এয়ার ইনটেক হবে। মেশ এবং ফ্যানের মাঝখানে আবার একটা ডাস্ট ফিল্টার আছে যাতে ডাস্ট একটু কম অ্যাকুমুলেট হয়। পেছনে একটা এক্সস্ট ফ্যান দেওয়া আছে। কেসের উপরে 240 মিলিমিটারের ভেন্টস আছে এবং PSU শ্রাউডের নিচে, ইনফ্যাক্ট PSU ঠিক নিচেও একটা ভেন্টস আছে যাতে PSU টেম্পারেচারও কিছুটা বাইরে বের হতে পারে। এই প্রত্যেকটা ভেন্টসই আবার ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দিয়ে কভার করা। 2450 টাকার একটা কেসের ভেতরে এত চমৎকার অ্যারেঞ্জমেন্ট 5 বছর আগেও চিন্তা করা যেত না। কেসের সামনে আমরা একটা ভেনমের স্টিকার ইউজ করেছি। কিছুদিন আগে ভেনম 2 লেট দেয়ার বি কার্নেজ মুভিটা থেকে ইন্সপায়ার্ড বলতে পারেন। আমরা চেষ্টা করছিলাম পুরো বিলটা একটা ব্ল্যাক স্টেলথ থিমের ভেতরে শেষ করতে, কিন্তু দুঃখজনকভাবে কেসের সাথে দেয়া এই রংধনু ফ্যানগুলো এই পুরো বিলটাকে একটা চটপটি দোকান বানিয়ে ফেলেছে। পুরো বিলটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করছি এই মুহূর্তে জাতীয় PSU CV450 কর্সার। এই PSUটায় 80+ ব্রোঞ্জ রেটিং দেওয়া আছে। এটার দাম হচ্ছে 3250 টাকা। এই PSUটার সর্বশেষ শিপমেন্ট নিয়ে কর্সার একটা নৃশংস সমস্যায় পড়ে যায়। লজিস্টিক্স ডিপার্টমেন্টের গোলমালের কারণে ইন্ডিয়ান কন্টেইনারটা বাংলাদেশে চলে আসে। ফলাফলস্বরূপ প্রত্যেকটা PSUর সাথে এই পাওয়ার কেবলটা চলে যায়। কেবলটার কোয়ালিটি ভালো, কিন্তু এটা ব্যবহার করতে হলে আপনার এসি বা ফ্রিজের সকেট লাগবে। তো এই প্রবলেম সলভ করার জন্য কর্সার CV450 বায়ারদেরকে রিপ্লেসমেন্ট পাওয়ার কর্ড দিচ্ছে। আপনার কর্সারের সাথে যোগাযোগ করলে বা রিটেল শপগুলোতে যোগাযোগ করলে এই রিপ্লেসমেন্টটা নিতে পারবেন। সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি কিংস্টনের 120GB একটা SATA SSD। এটার দাম হচ্ছে 2100 টাকা। সিস্টেমের জন্য আসলে 120GBর বেশি খুব একটা দরকার হয় না স্টোরেজ। যদি আপনাদের বাড়তি স্টোরেজ দরকার হয় আপনারা একটা HDD অ্যাড করে নিতে পারেন। HDDর দাম আমরা কখনোই আমাদের বিল্ড গাইডগুলোতে অ্যাড করি না, কারণ কনজিউমারের প্রেফারেন্স অনুযায়ী স্টোরেজের সাইজ খুব বেশি ভ্যারি করে। নর্মালি একটা 1TBর SSDর দাম এখন 3500 টাকার মতো। ওয়েস্টার্ন ডিজিটাল বা তোশিবা বা সিগেট যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন। এমনিতে আমাদের মাদারবোর্ডটা একটা NVMe স্লটও দেওয়া আছে। কেউ চাইলে NVMe M.2 SSD ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু বেটার রিড রাইট স্পিড পাবেন। এখানে একটা কথা আলাদাভাবে মেনশন করা দরকার। আমরা দেখেছি যে অনেক শপ 5600G এর সাথে একটা Zen 4 SSD ব্যবহার করার জন্য অনেককে B550 বোর্ড সেল করছেন। B550 বোর্ডগুলো Zen 4 SSD সাপোর্ট করলেও 5600G ইটসেলফ Zen 4 SSDর মেমোরি ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে না। এইসব রিটেল শপগুলোর অনেকে আবার সেই বিল্ডগুলো ভিডিও করে ইউটিউবে আপলোড করে থাকেন। আমি জানি না ওনারা এটা জেনে বুঝে করেন কিনা। হতে পারে ওনারা যথেষ্ট রিসার্চ করেননি অথবা কমপ্লিটলি ইন্টেনশনাল। ইভেন ইফ ইউর মোবস সাপোর্ট Zen 4 SSDs, 5600G ডাজেন্ট। ইভেন AMD 5000 সিরিজের APU লাইন আপের কোনো CPU Zen 4 SSD সাপোর্ট করে না। সো একটা B550 বোর্ড শুধুমাত্র Zen 4 SSDর জন্য নেয়ার
কোনো মানে নেই। আমাদের বিল্ড গাইডগুলোতে আমরা পিসি বিল্ড করার পর অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্ট করে দেখি রিয়েল লাইফ সিনারিওতে কী ধরনের পারফরমেন্স দিতে পারে। প্রথমেই শুরু করা যাক গেম বেঞ্চমার্ক দিয়ে। প্রথম যে গেমটা আমরা টেস্ট করেছি মেট্রো এক্সোডাস, লো সেটিংসে RTX অফ অবস্থায় অ্যাভারেজ FPS পেয়েছি 38 আর 1% লো 23.5। এরপরে সাইবারপাঙ্ক 2077-এ 5600G এর ভেগা 7 একেবারে ঢেলে দিয়েছে। লো সেটিংসে অ্যাভারেজ 18.4 FPS আর 9 FPS 1% লো। অ্যাসাসিনস ক্রিড ভালহালায় লো সেটিংসে ইনগেম বেঞ্চমার্ক টুল দিয়ে অ্যাভারেজ FPS পাওয়া গিয়েছে 35, ইনগেম বেঞ্চমার্কে 1% লো স্কোর পাওয়া যায়নি। স্পোর্টস গেমগুলোর মধ্যে আমরা ভ্যালোরেন্ট টেস্ট করেছি, অ্যাভারেজ পেয়েছি 130 FPS। লেটেস্ট গেমগুলো খুব কষ্টে খেলতে পারবেন, তবে পুরোনো গেমগুলো যেমন GTA 5, কল অফ ডিউটি সিরিজ, টুম রাইডার এই টাইপের গেমে ডিসেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। অনলাইনে 5600G এর ভেগা 7 GPUর কিছু গেম প্লে বেঞ্চমার্ক পাবেন যেখানে পারফরমেন্স আর একটু বেশি দেখা যায়, তবে তার অধিকাংশই X570 বোর্ডে ওসি করে টেস্ট করা হয়েছে, কিন্তু একটা রিয়েলিস্টিক বিল্ডে 5600G এর সাথে X570 বোর্ড ব্যবহারের কোনো কারণ নেই। এরপরে প্রোডাক্টিভিটি টেস্টিং। প্রিমিয়ার প্রো 2022 দিয়ে আমরা একটা 4K প্রজেক্ট ওপেন করেছিলাম। প্রক্সি করা থাকা সত্ত্বেও রিয়েল টাইম প্লেব্যাকে খুবই স্লো, এক্সপোর্ট টাইমও অনেক বেশি। তবে 1080p ভিডিও এডিট করা পসিবল, সেক্ষেত্রেও মাল্টিপল লাত লেয়ার কিংবা এফেক্টস প্রসেস করা খুবই ডিফিকাল্ট, এন্ট্রি লেভেলে কাজ করতে পারবেন আর কি। কৌতূহলবশত ভিরের প্রজেক্টও একটা টেস্ট করে দেখেছিলাম, একটা বেডরুমের 3D মডেল যেখানে 20টার মতো 3D অবজেক্ট ছিল। ভিউইং অ্যাঙ্গেল চেঞ্জ করার সময় বা জুম ইন জুম আউটে প্রচুর ল্যাগ পাওয়া যায়। অবজেক্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে স্ক্রিন হোয়াইট হয়ে যাচ্ছিল কিছুক্ষণের জন্য, মানে ব্যাপক ঠেলাঠেলি করে মডেলিং টুকটাক করা পসিবল আর কি। 1080pতে রিয়েল টাইম প্রিভিউ ওপেন রেখে কাজ করা খুবই কষ্টকর, মানে বিগিনার হলে নাড়াচাড়া করতে পারবেন, প্রফেশনালরা 100 হাত দূরে থাকবেন। এমনিতে পিসির বেসিক কাজকর্ম মাঝারি মানে ফটোশপ, অফিস ওয়ার্কস, মিডিয়া কনজাম্পশন ফ্ললেসভাবে করতে পারবেন। এবার দেখা যাক টেম্পারেচারের কী অবস্থা। কেসের সামনে স্টিকার লাগানোর পরে সামনের মেশের প্রায় অর্ধেকটা আমরা কভার করে ফেলি, তবে যেহেতু উপরেও একটা 240mm ভেন্ট আছে তাই এয়ার ইনটেকে তেমন সমস্যা হয়নি। গেমিংয়ে অ্যাভারেজ টেম্পারেচার ছিল 65 to 67 ডিগ্রির মতো। স্ট্রেস টেস্টে সর্বোচ্চ আমরা 74 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। আমরা অবশ্য একটা আফটার মার্কেট কুলার ব্যবহার করেছি রেড ড্রাগনের, যে কারণে 5600G এর সাথে আসা স্টেলথ কুলার থেকে কিছুটা বেটার পারফরমেন্স পেয়েছি। যারা এক্সট্রা কুলার লাগাবেন না তাদের তেমন দুশ্চিন্তার কিছু নেই। ক্ষেত্রবিশেষে 5 থেকে 8 ডিগ্রি বাড়তি টেম্পারেচার পাবেন, যা একটা ডেস্কটপ পিসির জন্য একদমই নর্মাল। 5600G দিয়ে বিল্ড করতে গিয়ে মনে পড়লো যে এখন এই নিয়ে মানুষের মনে একটা আতঙ্ক চলতেছে। 5600 দিয়ে অনেক মানুষের পোস্ট দেখেছি আমরা আমাদের গ্রুপগুলোতে, অন্য গ্রুপগুলোতে, বিভিন্ন বিদেশি ফোরামে, যে অনেকে ডিসপ্লে পাচ্ছেন না। এখন এই ডিসপ্লে না পাওয়ার সমস্যা অনেক কারণে হতে পারে। যখন আপনি একটা সিস্টেমের ডিসপ্লে পাবেন না তখন আপনাকে একটা ট্রাবল শুট প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। আমরা অনেকে দেখি যে এই ধরনের ইস্যুতে র্যাম সিম্পলি আপনি খুলে পরিষ্কার করে রাবার দিয়ে হালকা ঘষাঘষি করে আবার পুনরায় ইনস্টল করলে এই সমস্যা অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়।
আবার আপনার ডিসপ্লে কেবলের সমস্যা হতে পারে, আবার আপনার বোর্ডের সমস্যা হতে পারে, আবার আপনার বায়োসের সমস্যা হতে পারে। এই প্রত্যেকটা স্টেপ চেক করার পরেও যদি আপনি দেখেন ডিসপ্লে পাচ্ছেন না, ইন দ্যাট কেস আপনাকে বুঝে নিতে হবে যে আপনার প্রবলেমটা আপনার প্রসেসরে। আমরা টেকল্যান্ডের সাপোর্ট, আমরা স্টারটেকের সাপোর্ট, আরও কয়েকটা পপুলার শপের যে সার্ভিস সেন্টার আছে সেখানে কথা বলেছি। সার্ভিস সেন্টারগুলো সিনিয়র ইঞ্জিনিয়ারদের কাছে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে দুইটা সমস্যা। একটা হচ্ছে অনেকের ক্ষেত্রে বায়োস আপডেট দিলেই প্রবলেমটা সেরে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে প্রসেসরটাই চেঞ্জ করে দিতে হচ্ছে। কাজেই আপনার এই সমস্যা হলে পরে আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যান, ট্রাবল শুট করুন এবং আপনার যে প্রবলেম হয় সলভ করে নিয়ে আসুন। আশা করব এই সমস্যার ক্ষেত্রে রিটেল শপগুলো আপনাদেরকে সর্বোচ্চ আফটার সেল সার্ভিসই দেবে। অবশ্য শুনেছি কেউ কেউ বলছেন যে একটা স্পেসিফিক ব্র্যান্ডের র্যামের জন্য এই ডিসপ্লে ইস্যুটা হচ্ছে। তো এই বিষয়ে কোনো ইন্টারন্যাশনাল ফোরাম, রেডিট বা কোনো গ্রুপ কোথাও এই ধরনের কোনো সাপোর্টিং ডকুমেন্টস পাওয়া যায় নাই। ব্যাপারটা কিছুটা অদ্ভুতই বটে, আবার কারো কারো কাছে হাস্যকরও মনে হতে পারে। তো আমাদের আজকের এই বিল্ডের টোটাল খরচ হচ্ছে 45,398 টাকা। দোকানে গিয়ে দেন দরবার করলে হয়তো এই 398 টাকা কমে যেতে পারে। আবার যদি আপনি একটা এক্সট্রা সিপিইউ কুলার নিতেই চান সেক্ষেত্রে আবার 1,002 টাকা বেড়ে যেতে পারে। আমাদের এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট প্রোভাইড করেছে টেকল্যান্ড বাংলাদেশ, ধন্যবাদ তাদেরকে। ইনফ্যাক্ট এই বিলটা আমরা এক্স্যাক্টলি এভাবেই টেকল্যান্ড বাংলাদেশে ফেরত পাঠাচ্ছি। আপনি যদি এই বিলটার মালিক হতে চান তাহলে এখনই দৌড় দিন, কে জানে হয়তো আগে গেলে পেয়েও যেতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। খোদাহাফেজ।